হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। উত্তম রিয়াকশনের আর একটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে বৃহৎ অর্থনীতির পথে বাংলাদেশ। 2024 সালেই 2 নম্বর বড় অর্থনীতির দেশ বাংলাদেশ। ইকোনমিক গ্রোথ 2024। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে ভিডিওটা দেখি, লাস্টে অবশ্যই আমার ওপিনিয়ন থাকবে। 2041 সালে স্মার্ট, উন্নত, সমৃদ্ধশালী দেশ হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার। একে একে গড়ে উঠছে সব মেগা প্রকল্প, বদলে যাচ্ছে দেশের চিত্র, গ্রাম হচ্ছে শহর। তাই বলা হচ্ছে সমূলে বদলে যাচ্ছে গ্রাম। বদলে যাবার এ ছোঁয়া লেগেছে সর্বক্ষেত্রে। গ্রাম আবহে কিছুই আর আগের মতো নেই। দুর্দান্ত গতিতে গ্রাম ভূগোল রূপান্তরিত হচ্ছে। এই বদলে যাওয়াকে কেউ কেউ বলছেন হারিয়ে যাচ্ছে গ্রাম। সনাতন গ্রাম ধারণার বিপরীতে দাঁড়াচ্ছে আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত উন্নত গ্রাম। গ্রাম হয়ে উঠছে গতিশীল সত্তার স্মারক। গ্রাম হলো আবেগ আর অনুরাগের আতুর ঘর। রূপান্তর আকাঙ্ক্ষা জেগেছে গ্রামের ভেতর। তাই এ রূপান্তরের পথ ধরে গ্রাম শরীরে যুক্ত হচ্ছে নতুন নতুন অনুষঙ্গ। সনাতন গ্রাম ধারণার বিপরীতে আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত উন্নত গ্রাম গতিশীল সত্তার স্মারক হয়ে উঠেছে। গ্রামের মানুষের যোগাযোগে সঙ্গী হয়েছে ইন্টারনেট, স্যাটেলাইট টেলিভিশন, মোবাইল ফোন। প্রযুক্তি নির্ভর যোগাযোগের সাথে এদেশের মানুষ অভ্যস্ত হয়ে পড়ছে। সেখানে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বদলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে। এতে করে গ্রাম বাংলা রূপান্তরের পথে। মোটা দাগে বলতে গেলে গ্রাম থেকে শহর সবখানি যেন উন্নয়নের ছোঁয়া লেগেছে। সমগ্র বাংলাদেশেই উন্নয়নের জোয়ার বইছে। বদলে যেতে শুরু করেছে এক সময়ের অবহেলিত সেই বাংলাদেশ। বর্তমানের বাংলাদেশ সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি সহ সব ক্ষেত্রেই বিশ্বে এক বিস্ময়ের নাম হয়েছে। এমন কোনো সূচক নেই যে এই দেশটি অগ্রগতি লাভ করেনি। আর সবচেয়ে বড় নিন্দুকেরাও এখন বাংলাদেশের ভূয়সী প্রশংসা করছেন। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের অর্জন অবিশ্বাস্য রকমের। বিশ্ববাসী যা ভাবতেও পারেনি তাই করে দেখিয়েছে বাংলাদেশ। হাঁটি হাঁটি পা পা করে সেই দেশটি এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমান বাংলাদেশে বিশ্বমানের যোগাযোগ নেটওয়ার্ক তৈরি হয়েছে। সারা দেশকে সমন্বিত যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনতে সড়ক, মহাসড়ক আধুনিকায়ন করা হচ্ছে। তারই অংশ হিসেবে দেশে এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে। 2 লেনের মহাসড়ক বদলে হচ্ছে 6 লেনের মহাসড়ক। সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করা হচ্ছে। এরই মধ্যে দেশে 48টি জেলা রেল সেবার আওতায় চলে এসেছে। পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্প বাংলাদেশ নিজস্ব অর্থায়নে নির্মাণ করছে। এতে দেশের অর্থনীতির নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। তেমনি করে দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশ দিয়ে নির্মিত হয়েছে টানেল। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল দিয়ে
যাতায়াত করছেন দেশের মানুষ। আগামীতে অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখা এবং লক্ষ্য পূরণে মাতার বাড়িতে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর। সেই সাথে বিশ্বের সাথে যোগাযোগ সহজ ও আধুনিকায়ন করতে নির্মিত হয়েছে ঢাকা বিমানবন্দরে থার্ড টার্মিনাল। আর রাজধানীর মেট্রো রেল তো স্বপ্নের জাদুর কাঠির মতো কাজ করছে। এতে করে যানজট এড়িয়ে সহজেই চলাচল করতে পারছেন ঢাকার মানুষ। পাহাড়, সমতল কিংবা প্রত্যন্ত গ্রামীণ জনপদ সবখানে বিদ্যুতের সুবিধার আওতায় আনা হয়েছে। শতভাগ বিদ্যুতায়ন হয়েছে বাংলাদেশ। বিদ্যুৎ ঘাটতি কমাতে দেশে একে একে নির্মিত হয়েছে মাতারবাড়ি, রামপাল, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় সব প্রকল্প। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পাইপলাইনে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চলতি বছরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। এসবই আর্থ সামাজিক খাতে বড় অবদান রেখে চলেছে। তেমনি করে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মিত হচ্ছে, যার মাধ্যমে দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর তথ্য মতে বর্তমানে বাংলাদেশ বিশ্বের 35তম বড় অর্থনীতির দেশ। এক গবেষণায় দেখা গেছে 2030 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে 28তম বৃহৎ এবং 2025 সালের মধ্যে এর অর্থনৈতিক পরিমাণ হবে $1 ট্রিলিয়ন। আগামী 10 বছরে 23তম অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশ একটি হবে বলেও পূর্বাভাস দিয়েছে IMF। বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের কোনো দৈব দুর্বিপাক দেখা না দিলে কয়েক বছরের মধ্যে প্রবৃদ্ধি 2 অঙ্কের ঘর বা ডাবল ডিজিট ছাড়াবে। 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এই বাংলাদেশ। মাথাপিছু আয় 2007-08 অর্থ বছরে $686 থেকে 2022-23 অর্থ বছরে এসে বেড়েছে 4 গুণ, হয়েছে $2765। গোটা দুনিয়ার গড় আয় বৃদ্ধির 14% অর্জন করেছে বাংলাদেশ। খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী বর্তমানে দেশে দারিদ্র্যের হার 18.7%, যা 2016 সালে ছিল 24.3%। বর্তমানে বাংলাদেশের প্রায় 85%-এরও বেশি মানুষ 3 বেলা খেতে পারে এবং মোট খানার মাত্র 11% ভূমিহীন, যা দেশের জন্য এক বিস্ময়কর সাফল্য। অতি দারিদ্র্যের হার 25.1% থেকে 5.6% নেমে এসেছে। অতি দারিদ্রতা কমেছে 3/4। আগামীতে দারিদ্র্যের হার 1 অঙ্কে এবং অতি দারিদ্র্যের হার শূন্যের কোঠায় আনার লক্ষ্য বাস্তবায়ন করতে চায় বর্তমান সরকার। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভিশন 21 বাস্তবায়ন হয়েছে। এবার লক্ষ্য 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধশালী, স্মার্ট দেশ গড়ার। চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে তৈরি হচ্ছে স্মার্ট বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল প্রথম 5টি দেশের মধ্যে একটি। বিশ্ব অর্থনীতির কঠিন চ্যালেঞ্জের বছরেও বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার অনেক গুণ বেড়েছে। বাংলাদেশ মাত্র 2 দশকে অর্থনৈতিক সূচকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশের মাথাপিছু জিডিপি 500% বেড়েছে, যা পাকিস্তানের 2.5 গুণ। লন্ডন ভিত্তিক সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের পূর্বাভাসে বলা হয়েছে, চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে 2038 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 20তম বৃহৎ অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। CEBR এর পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ 2038 সালের মধ্যে 15 ধাপ উপরে উঠে আসবে, যেখানে বর্তমান অবস্থান 35তম। আগামী বছরের মধ্যে বাংলাদেশ 3 ধাপ এগিয়ে যাবে এবং 2033 সালের মধ্যে 23তম স্থানে উঠে আসবে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের অগ্রযাত্রা ক্রমবর্ধমানভাবেই এগিয়ে চলছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। বৈষয়িক অর্থনৈতিক বিষয়ক সংস্থা মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউট বা MEI এর প্রতিবেদন অনুযায়ী 2024 সালে বিশ্বের 46টি দেশের মধ্যে শীর্ষ দ্রুত বর্ধনশীল দেশ হবে ভারত, যার জিডিপির আকার হবে 6.4%, এবং বাংলাদেশ হবে দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ, যার জিডিপির আকার হবে 6.3%। এই সংস্থাটির তথ্য মতে 2024 সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে 6.3%। প্রবৃদ্ধির 3 নম্বরে রয়েছে ভিয়েতনাম, 4 নম্বরে ফিলিপাইন এবং 5 নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া, যেখানে পাকিস্তানের কোনো জায়গা হয়নি।
গত কয়েক বছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে চমকে গেছেন অনেকেই। বাংলাদেশকে চিহ্নিত করা হচ্ছে এশিয়ান টাইগার হিসেবে। গত এক দশকের বেশি সময় ধরে উচ্চ প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। এমনকি করোনা ভাইরাস মহামারীর মধ্যেও বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ছিল চোখে পড়ার মতো। যে গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তাতে 2030 সালের মধ্যে বিশ্বের 24তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ আবির্ভূত হবে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা পূর্বাভাস দিচ্ছে। শূন্য থেকে শুরু করা দেশের অর্থনীতি এখন দক্ষিণ এশিয়ার শীর্ষ। জিডিপি মাথা পিছু আয়, নারীর ক্ষমতায়ন সহ অনেক বিষয় ভারত পাকিস্তানকে টপকিয়ে বাংলাদেশ এখন এগিয়ে গেছে অনেক দূর। দেশের এত অর্জন, এত গৌরব বাংলাদেশকে বিশ্ব দরবারে এক অনন্য জায়গা করে দিচ্ছে। আর চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নের গাঁথামালা বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত অর্থনীতির দেশ এবং সমৃদ্ধ বাঙালি জাতি হিসেবে পরিচিতি করবে। সেই সাথে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল উদ্দেশ্য এবং বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধা দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সোনার বাংলা বাস্তবায়ন হবে। আর সেটাই হবে অকুতভয় বীর বাঙালির প্রকৃত বিজয় উৎসব। আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। ভিডিওতে জানতে পারলাম সময়ের সাথে বাংলাদেশের গ্রাম হারিয়ে যাচ্ছে। তাহলে কি গ্রাম শহরে পরিণত হচ্ছে? না, তা নয়। গ্রামের মানুষের জীবনমান উন্নত হয়েছে। গ্রামে টেলিফোন পৌঁছে গিয়েছে, বিদ্যুৎ পৌঁছে গিয়েছে, কম্পিউটার পৌঁছে গিয়েছে। গ্রামের কৃষক এখন বিজ্ঞান ভিত্তিক কৃষি উৎপাদন করছে। তাতে অনেক ফসল অনেক উন্নতভাবে উৎপাদন করতে পারছে গ্রাম বাংলার কৃষক। গ্রামের কৃষকদের জন্য যোগাযোগ ব্যবস্থা সুগম হয়েছে, সহজ হয়েছে, সরল হয়েছে, যুক্ত হয়েছে ইন্টারনেট সুবিধা। আসলে এখন আর গ্রাম শহরের তুলনায় বেশি একটা পিছিয়ে নেই। নিবিড় মাহমুদ ভাইয়া, আপনি যেভাবে গ্রাম বাংলার বৈচিত্র্য বা রূপসী বাংলার যে রূপ আপনি আপনার ভাষার মাধ্যমে তুলে ধরেন, আপনি যেভাবে কথাগুলো সাজিয়ে তোলেন, আসলে এটা কিন্তু খুবই দারুণ। আর খুব ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে আপনার উপস্থাপনা আমার খুবই সুন্দর লাগে। আমি আপনাকে দেখে শেখার অনেক কিছুই চেষ্টা করি, তবে আপনার মতো হয়ে ওঠে না। আপনি যেভাবে কথাগুলো খুঁজে খুঁজে বের করে নিয়ে আসেন, সেইভাবে আমি কিন্তু সাজিয়ে বলার চেষ্টা করি, কিন্তু সেটা আমার মধ্যে ফুটে ওঠে না। আমি সেই কথাগুলো খুঁজে পাই না। আপনি কোথা থেকে নিয়ে আসেন বাংলাদেশের এই গ্রাম বাংলার যে বিচিত্র বা বৈচিত্র্যময় যে রূপের কথা আপনি বলেন, সেটা আমিও বলার চেষ্টা করি, আমিও বর্ণনা দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেটা আমি করতে পারি না। তবে আপনার উপস্থাপনা সবসময় আমার মন কাড়ে, আমার খুব ভালো লাগে। তবে আমার এখানে একটা প্রশ্নও আছে আপনার প্রতি। আপনি যেভাবে বাংলাদেশের ডেভেলপমেন্ট, বাংলাদেশের যে অর্থনীতির দিক দিয়ে বাংলাদেশের যে জিডিপির খাত নিয়ে আপনি যেভাবে উপস্থাপনা করেন, সেটা তো আমরা এখান থেকে দেখি বা আমরা সেটা বুঝি। বাংলাদেশ প্রতিদিন উন্নতি দিকে অগ্রসর হচ্ছে, বাংলাদেশের জিডিপি বাড়ছে, বাংলাদেশের জিডিপির আকার বাড়ছে, বাংলাদেশের রিজার্ভ বাড়ছে, আবার বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়ও বাড়ছে। তবে বাংলাদেশের পত্রিকায় লিখেছে, মানে 2রা ফেব্রুয়ারিতেই লিখেছে, আমরা দেখেছি যে বাংলাদেশের যে রিজার্ভ 20 বিলিয়ন যে মার্কিন ডলার, তার থেকে নিচে নেমে এসেছে, 19-এর কোঠায় চলে এসেছে বাংলাদেশের রিজার্ভ।
কেন এই অর্থনৈতিক মানে যে ডলার সংকট দেখা দিয়েছে, কিসের ভিত্তিতে, কি সমস্যা হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে। তবে আমরা দেখতে পেয়েছি যে শেখ হাসিনার সরকারের সময় প্রচুর পরিমাণে বাংলাদেশে কাজ হয়েছে। বাংলাদেশের সড়ক, রেল, মেট্রো রেল, কর্ণফুলী নদীর নিচে যে বঙ্গবন্ধু টানেল, বা ঢাকার সাথে যে কক্সবাজারের যে রেল সংযোগ, বা ঢাকার থেকে যে ফরিদপুর যশোর হয়ে যে রেল সংযোগ হচ্ছে, পদ্মা নদীর উপর যে ডবল ব্রিজ নির্মাণ হয়েছে, সড়ক বা রেল ব্রিজ, এসব তো আমরা দেখেছি, এসব তো আমাদের সামনেই হয়েছে। আমরা তো জানি এগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় এগুলো নির্মাণ হয়েছে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কিন্তু এই শেখ হাসিনা সরকারের সামনেই, মানে শেখ হাসিনা সরকারের জন্যই হয়েছে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ বর্তমান সময় এই সরকারকে পছন্দ করছে না। বাংলাদেশের মানুষ চাইছে যে শেখ হাসিনা সরকারের পতন হোক, এবং কিছুদিন ধরে ভারতের যে প্রোডাক্টসের বয়কটের যে ডাক দিয়েছে, তাতে সত্যি কি ভারতের প্রোডাক্টসের বয়কট, না মানে শেখ হাসিনা সরকারের পতনের চক্রান্ত চলছে? কোনটা কোনটা চলছে বাংলাদেশে, সেটাই একটা প্রশ্ন কিন্তু এখানে। আপনি যেভাবে বাংলাদেশের বর্ণনা দিচ্ছেন, আপনি যেভাবে বাংলাদেশের ডেভেলপমেন্ট তুলে ধরছেন, সেগুলো তো সত্য, সেগুলো তো মিথ্যা নয়, সেগুলো তো আমরাও জানি। জাপান প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছে, চায়না প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছে, ভারতের কথা তো ছেড়েই দিলাম। তবুও বাংলাদেশের মানুষের মনে কেন এত ঘৃণা হয়েছে? প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাতে পারেন। বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে আপনারা কি ধারণা রাখছেন সেটাও কমেন্ট সেকশনে লিখে আমাকে অবশ্যই জানাতে পারেন। বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার। জয় হিন্দ।